আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনো দেখবো না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সব ওলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলেই বা কি, আমি কেন ওনার সব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আমি বাংলা সিনেমার নায়িকা শাবানাও না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসেবে আছি, আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা ভালোবাসা দিয়ে জোর করে না। উনি আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যা চায় আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সে অধিকার আমি দিইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথা শুনে মাথার উপর একটু রাগ চড়ে বসলো। তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝছেন? আপনি যেমন আমাকে তেমনই হতে হবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা কথাই বলতে জানেন না, এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলঝুরি ফুটেছে। আমার সাথে লাগতে আসবেন না। আমি এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দিব আর আমি নিচে শুয়ে পড়বো? তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে, আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভ্রুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শুনছেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছার বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি, এবার আমায় একটু রেহাই দেন। আমিও মুচকি হেসে জবাব দিলাম, ঠিক আছে। ভূত মশাই? উনি ভ্রুটা কুঁচকে বললেন, ভূত মশাইটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বললেন, আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যিই পাগল একটা মেয়ে। সেটা কি আপনি জানেন? আমি আরও একটু হেসে নিলাম, হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি একটু নাছরবন্দা, সবাই জানে। আপনি ঘুমান। আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য, সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পনিরটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বললেন, দোহাই লাগে, এবার চুপ হন, আমাকে ঘুমাতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারায় বললাম, ঘুমান। আপনারা হয়তো আমার এরকম আচরণ দেখে অবাক হচ্ছেন, আমি এমন কেন করলাম? সত্যি বলতে আমি ছোটবেলায় থেকেই খুব নাছরবন্দা আর পাগলাটে স্বভাবের মেয়ে ছিলাম। পাগলামোর ভাবগুলো এত বড় হওয়ার পরেও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে আরও কত কি হবে কে জানে। আস্তে আস্তে সব বলবো। যাই হোক, সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ঢেকে ঘুমাচ্ছেন। এমনভাবে নাক ডাকছেন মনে হচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝতে পারলাম না। এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঢেলে দিলাম। ভূতমশাই খপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো? আপনি এভাবে পানি দিলেন কেন? মাথার তার কি সব ছিঁড়ে গেছে নাকি আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে, বলে কি এভাবে যে নাক ডাকছেন, মনে তো হচ্ছে 7 মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বললেন, দেখেন, এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন কখনো করবেন না। আপনি খুব বেশি করছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি এই কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ আমায় রেহাই দাও। আমি ভ্রু কুঁচকে বললাম, হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনো তেমন কিছুই করিনি, এত হতাশ হওয়ার মতো কিছুই না। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিবেন তো? আমি তো এই বাসার কাউকে চিনি না। ভূতমশাই রাগ রাগ গলায় বলল, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই, বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ার দরকারই নেই, ঘরে বসে থাকুন। উনি আরও কিছু বলতে যাবেন, ঠিক ওই মুহূর্তে দরজায় কেউ নক করে বলছে, অরণ্য, দরজাটা খুল, বউ নিয়ে নিচে বসার ঘরে আয়, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিল, ফ্রেশ হয়ে আসছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক
ওই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারও উনি রেগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো অতিথি হয়ে এসেছেন আর সময় মতো ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনে যেমন গা জ্বলে যায়, কিন্তু আমিও নাছোড়বান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমি বললাম, আপনি না বললে আমি কিন্তু আপনাকে উঠতে দিব না, আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যি অনেক নাছোড়বান্দা, বলবো না কে কে আছে? কি মনে করেন আপনি একরোখা হলেও আমি আপনার থেকেও বেশি একরোখা? আমি কিছুই বলবো না। আমি গলায় একটা কাশি তুলে বললাম, এহিম এহিম, ওকে বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনিও আমার এভাবে হার না মানা দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে উনি হোঁচট খেয়ে পড়লো আর চিল্লাইয়া বললেন, আপনি ইচ্ছা করে এমন করেছেন তাই তো? ইচ্ছে করে এমন করলেন কেন? আমি মুচকি হেসে বললাম, কোথায়, আমি তো কিছু করিনি, আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আরো অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলেন আমি অনেকই নাছোড়বান্দা, তাই আরো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বললেন, আমার পরিবারে মা বাবা, আমি আর বড় বোন আছে। বাবা বিদেশ থাকে সব সময়, আমার মা দেশে থাকে কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে, আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডনে থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেননি, উনি সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা তাহলে আপনার বাসায় রান্না কে করে? উনি রাগ হয়ে বললেন, এটাও কি আপনার জানতে হবে? আমি এবার ভাব মাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ ভূত মশাই জানতে হবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন, আপনিও রেডি হন, বাসায় রুমে সবাই অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না, সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে, পরে সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনে বুকের ভেতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী হয়, কোনো মেয়ে হয়তো চাইবে না সে ডিভোর্সি হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে ভূত মশাইকে জবাব দিলাম, আমি ওইসব ময়দা মেখে নিচে যেতে পারবো না, আমি যেমন ওই রকমই যাব, কে কি বললো তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। আশা করি বুঝতে পেরেছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা, তাই উনি শুধু বললেন, আপনি যা ইচ্ছে তাই করেন, আমাকে বলতে আসবেন না, যেভাবে ইচ্ছে ওইভাবে নিচে যান, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ আগোছালো হয়ে আছে, তাই ঘরটা গুছানো শুরু করলাম। আলমারি থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে বের হয়ে হাতের নাগালে সব পেয়ে যায়। ওনার ঘড়ি, ওয়ালেট সব এক জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম, যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখা ছাড়া গুছানোর চেষ্টা করলাম। সবকিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক হলো। বিছানার উপর ওনার কাপড়গুলো দেখে বললেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি কে গুছিয়ে দিল? আমি লাজুক স্বরের জবাব দিলাম, এসব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরো চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলুর চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে তো আপনাকে বলেনি কেউ, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভ্রুটা কুঁচকে বললেন, আপনার ঘর মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরই তো স্ত্রীর ঘর হয়, বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং ঘর গুছাতে আমি পারবো নিশ্চয়ই। ভূত মশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশিই বকেন। আর আপনাকে এই ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না, আমার কাছে এটা ভালো লাগছে না। আমি বললাম, এটা আমার কাছে ভালো লেগেছে তাই বের করেছি, বললে খুশি হব। উনি এবার ভীষণ গম্ভীর একটা মোড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি যায় আসে? করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে এসেছেন, লজ্জা হওয়া উচিত আপনার। এই কথা শুনে বুকের ভেতর হু হু করে কষ্টের সাইরেন বাজতে লাগলো। চোখের কোণে হালকা মেঘ জমতে লাগলো। তবুও নিজেকে অনেক শান্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছা মতো পরে নিন, সমস্যা নেই। উনিও আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে এর শাস্তি তো আমি দিবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূত মশাইয়ের তুড়ির শব্দে চিন্তার ঘোর কাটলো। ভূত মশাই তুড়ি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? না তেমন কিছু না। কি হয়েছে বলুন? আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমারিতে হাত দিবেন না, বুঝছেন? আমিও কথাটা শুনে বেশ হেসে লুটুপুটু খাচ্ছিলাম। লুটুপুটু খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, ওই হ্যালো, স্বামীর আলমারির হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যিই পাগল, আপনার মাথায় তার মনে হয় সব ঢিলা।
আমি আবারও হাসতে লাগলাম। ভূতমশাই একটু ভুল বলে ফেলেছে। উনি ওনার বিরক্ত মাখা মুখ দিয়ে প্রশ্ন করলে, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঠিলা না তো আপনার মাথার তার কি? আমার মাথার তার তো সব ছিঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখের বিরক্তের মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্ত মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, হাত জোর করি, আপনি আপনার বকবকানি একটু থামান। এবার বসার ঘরে চলুন, একটু আমাকে মুক্তি দেন। আমিও আমার শাড়ির আঁচল নাড়তে নাড়তে বললাম, চলুন। তারপর দুজনে নিচে